বাজেট নিয়ে প্রথম আলোর আয়োজনের তৃতীয় দিনের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এই মুহূর্তে জাতীয় সংসদে আগামী অর্থ বছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা এরই মধ্যে বাজেটের কিছু অংশ পেয়েছি, পড়েছি, দেখেছি। তার ভিত্তিতে আমরা প্রথম আলোর পাঠকদের জন্য বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন অর্থনীতিবিদ মাসুর রিয়াজ, আর আছেন প্রথম আলো অনলাইনের প্রধান শওকত হোসেন। আমরা কথা বলবো বাজেটটি কেমন হলো। তাৎক্ষণিকভাবে যেহেতু কথা বলছি, আমরা হয়তো বিস্তারিত আলোচনা করতে পারবো না। বিস্তারিত নানা দিক নিয়ে পরে কথা বলবো। আমরা তাৎক্ষণিকভাবে মাসুর রিয়াজ ভাই এবং শওকত হোসেন মাসুম ভাইয়ের কাছে জানতে চাইবো, দুইজনের কাছে। আমি শুরু করছি মাসুর রিয়াজ ভাইকে দিয়ে। মাসুর রিয়াজ, বাজেটটি কেমন হলো? বাজেট আমি যদি বলি, বাজেটটা কম্প্যাশনেট বাজেট হয়েছে, যে মানুষের কষ্ট না বাড়ুক, ব্যবসা বাণিজ্যের যে বোঝা ছিল সেই বোঝাটা আর না বাড়ুক, সেটার জন্য কিন্তু আমি ক্লিয়ার কিছু পদক্ষেপ দেখছি। যেমন আপনারা দেখেছেন যে ব্যক্তি শ্রেণীর জন্য করমুক্ত আয়সীমা কিছুটা হলেও বাড়ানো হয়েছে। আর আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যেটা 4.5 লাখের উপরে যাওয়া উচিত ছিল, তারপরে তো এটা বাড়িয়েছে। দ্বিতীয় হলো আপনার ইনফ্লেশনের অভিঘাত কমার জন্য অনেকগুলো প্রোডাক্ট, অলমোস্ট আমি 40টার মতো দেখেছি, এখন 61টা বোধহয় গেছে, তাহলে মোস্টলি ভোগ্যপণ্য, সেগুলোতে অ্যাডভান্স ট্যাক্স, ইম্পোর্ট স্টেজ ট্যাক্স এগুলোকে কমানো হয়েছে যাতে অভিঘাতটা কম হয়, একটু দামটা কম পড়ে। আপনার বিজনেসের একটা বড় কমপ্লেইন ছিল যে ট্যাক্স বার্ডেন অনেক হাই বাংলাদেশের কম্পারেটর দেশগুলোর তুলনায়। এটা সত্যি, আমিও মনে করি। সেটা কিন্তু বাড়ানো হয় নাই, উল্টো আরো 3 বছর বা 4 বছরের একটা প্রেডিক্টেবিলিটি দেওয়া হয়েছে। আমি মনে করি এটা আরেকটু কমিয়ে প্রেডিক্টেবিলিটিটা দিলে ভালো হতো, কিন্তু এখন হাই ট্যাক্স কয়েক বছরের জন্য ফিক্স হয়ে গেছে, বাট স্টিল প্রেডিক্টেবিলিটি দিয়েছে। তো এগুলোর মধ্যে কিন্তু, এবং তার সাথে সোশ্যাল প্রোটেকশন 14% ওভারঅল ইনক্রিজ আছে। তার মধ্যে নিউ স্কিমস আছে যেগুলো আলোড়ন সৃষ্টি করেছে, ফ্যামিলি কার্ডস, কৃষক কার্ড, ধর্মীয় উপাসনালয় তাদের স্টাফদের অনারারিয়াম, এগুলো এই বর্তমান দুঃসময়ে জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে, এনার্জি প্রাইস কিছুদিন আগে বাড়লো, সেগুলো কিন্তু মানুষের কষ্ট কমাতে হেল্প করবে, বিজনেসের কষ্ট কমাতে হেল্প করবে। এবং এটাই কিন্তু মানুষ একটা প্রো পিপল গভর্নমেন্ট থেকে আশা করে। সেই দিক থেকে আমি বলবো যে তারা এটাকে, আমি অনেকে পপুলিস্ট বলতে পারে, আমি পপুলিস্ট না বলে আমি প্রো পিপল বলছি এবং কম্প্যাশনেট বলছি। সেই জায়গাটায় বাজেট ভালো করেছে। কিন্তু বাজেটের এই বর্তমান প্রেক্ষিতে আরেকটা ফিলোসফি থাকা দরকার ছিল, সেটা হলো যে অর্থনীতি তো খুব কষ্টে আছে, চ্যালেঞ্জের মধ্যে আছে। সেই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনীতির গ্রোথ ড্রাইভার গুলোকে আবার কিভাবে চাঙ্গা করব, সেই কৌশলটাও কিন্তু বাজেটের মধ্যে থাকা দরকার ছিল। সুতরাং সেটাকে আমরা বলবো যে বাজেটটা কি কম্প্যাশনেট বাজেট হয়েছে, কিন্তু অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলা করার দিক থেকে স্ট্র্যাটেজিক বাজেট হয়েছে, এটা আমি এখনো বলতে পারছি না। আমরা মাসুম ভাইয়ের কাছে যাবো। মাসুম ভাই, আপনি পড়ছিলেন, দেখছিলেন, মানে অর্থনীতিকে আমরা যে বলছি যে ভঙ্গুর অর্থনীতি, সে অবস্থায় যে বাজেটটি উপস্থাপন করা হয়েছে, সে ভঙ্গুর অর্থনীতি কি আসলে সঠিক পথে যেতে পারবে বলে মনে করেন না? মানে মাসুর ভাই বলছিলেন জনতুষ্টির জন্য, মানুষকে খুশি করার জন্য অনেক পদক্ষেপ আছে, কিন্তু অর্থনীতির মূল খাতগুলোকে পুনর্গঠনের কোনো পথনকশা কিংবা শক্ত অবস্থান দেখেছেন কিনা বাজেটে? একটা হচ্ছে যে ওই রবীন্দ্রনাথ বলেছিলেন না, যে আমার হাতে তো নাই ভগবানের ভার। হ্যাঁ, অর্থমন্ত্রীর হাতে ভগবানের ভার নাই, কারণ ভগবানে এত কিছু ঘটছে যে প্রেডিক্টেবল হওয়াটা খুব কঠিন এমনিতেই। যে যুদ্ধ কোন দিকে যাচ্ছে, সেটা কি হচ্ছে, সেটা তো একটা বিষয়। সুতরাং ওইটা আমাদের উপরে একটু অনিশ্চয়তা থাকতে হবে সবসময়ের জন্য, কখন কি হয়ে যায়। বিশেষ করে ট্রাম্পের মতো প্রেসিডেন্ট যতদিন থাকবেন ততদিন পর্যন্ত এখান থেকে নিশ্চয়তার দিকে আমরা যাবো বলে মনে হয় না। সেটা হচ্ছে যে বাইরের দিক। আর দেশের ভিতরের মধ্যে ধরেন আমাদের মধ্যে আমরা অনেকদিন ধরে অর্থনীতি খুব ভালো আছে বলছিলাম, কিন্তু এখন আমরা যখন দুর্বলতাগুলো প্রকট হয়ে উঠছে, তখন দেখলাম যে আমাদের অনেকগুলো কাঠামোগত সমস্যা রয়ে গেছে, যেটা থেকে আমরা কখনো বের হতে পারিনি। ওটার মধ্য থেকেই আমরা কিছু কিছু ভালো করার চেষ্টা করেছিলাম, কিন্তু যখনই সমস্যা তৈরি হয়ে গেছে তখন ওই সমস্যা, মানে ওই সংকটগুলো খুব বেশি সামনে চলে এসছে। ব্যাংকিং সেক্টর যেমন একটি বড় বিষয়, কর কাঠামো বিশেষ করে সরকারের আয়ের একটা বড় সমস্যা, ব্যয়ের জায়গাটা থেকে আমরা তো আবার বাড়িয়েছি এবার। আমরা অনেক বেশি ব্যয় বাড়ানোর একটা বাজেট, যদি এইভাবে বলি, আমি যতটা আয় বাড়ানোর বাজেট তার চেয়ে যেটা ব্যয় বাড়ানোর বাজেট। এবং সুতরাং সবকিছু মিলিয়ে না, যে এই সমস্যাগুলো আমি কিভাবে দূর করব, ওই যে মাসুর রিয়াজ যেমন বললেন যে একটা স্ট্রাকচার, যে সুনির্দিষ্ট দিক নির্দেশনা, সেই জায়গাটাতে একটু ঘাটতি আছে।
হ্যাঁ, তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা অনেক দিন ধরে তো বাজেট দেখছি, 90s থেকে আ অ বাজেট দেখে আসছি। 2026 সাধারণত বাজেট মানে বক্তৃতাগুলো এতটাই মানে আমি খুব খারাপভাবে যদি বলি, বাংলাদেশের বাজেট বক্তৃতা পৃথিবীতে অন্যতম নিকৃষ্টতম বাজেট বক্তৃতার একটা। এত এত জটিলভাবে এত বেশি কথা বলা হয় আসলে। মানে আসল কথাটা না বলে এবারের বাজেটও 100 হ্যাঁ, পৃষ্ঠা সেই প্রায়। জায়গাটা থেকে আমি মনে করি যে এখানে আপনি যদি ওই যে মন্ত্রণালয় অনুযায়ী ভাগ, ওইটা যদি আপনি সরিয়ে ফেলে। ওটা সরিয়ে ফেললে এমন কিছু যায় আসে না। হ্যাঁ? তেমন কিছু যায় আসে না। ওই পুরো অংশটা ৫ পৃষ্ঠার মধ্যে আনা যায়। যেটা আমরা ২০, ২৫, ৩০ পৃষ্ঠার মধ্যে আনি। তো সমস্যা নাই। কিন্তু আ আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে যে অর্থমন্ত্রী আ জানেন কি করতে চান। হ্যাঁ? একটা যেটা আমার কাছে মনে হয়েছে যে আমরা জানি যে আমরা কি করতে চাই এবং ৫ বছর কোথায় যেতে চাই। কিন্তু সেই যাওয়ার পথটা যে কি হবে, ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে সমস্যাটা। এই সময়ে তো আমরা অনেকদিন ধরে আলোচনা করছি না। এই সময়ে তো বড় সংকট সাধারণ মানুষের জন্য যে মূল্যস্ফীতি এবং বাজেটে বলা হয়েছে ৭.৫% নামিয়ে আনার। কিন্তু আপনি কি মনে করেন যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে মূল্যস্ফীতি আসলে ৭.৫% নেমে আ আসবে? একটু বেশি বিলাসী লাগছে আমার কাছে। ২ টা লক্ষ্যমাত্রার কথা আছে। একটা হচ্ছে যে জিডিপি গ্রোথ ৬.৫ আর একটা ৬.৫ হচ্ছে যে ৭.৫ হবে মূল্যস্ফীতি। এটা আমার কাছে একটু উচ্চাভিলাষী লাগে। হ্যাঁ? জিনিসটা এটা করতে গেলে কি শুধুমাত্র আমি ৬১ টা পণ্যে বা বিভিন্ন পণ্যের উপরে কর কমানোটাই একমাত্রই না। এটার মধ্যে অনেক কিছু আছে আসলে, সাপ্লাই বিষয় আছে। আমরা ইনভেস্টমেন্ট বাড়াতে চাই। ইনভেস্টমেন্ট বাড়াতে যেয়ে আবার মানে এই যে আমার অর্থনীতি তো আসলে একটা কোন বিকল্পটা আমি নেব? সেটাই তো বিষয়। হ্যাঁ? আমি কি মূল্যস্ফীতি কমানোর বিকল্পটা নেব? নাকি বিনিয়োগ বাড়ানোর বিকল্পটা নেব? নাকি মানুষের হাতে টাকা দেওয়ার বিকল্পটা নেব? সবকিছু মিলে এটা নির্ভর করে অনেক কিছুর উপরে। প্রায়োরিটির উপর নির্ভর করে। শেষ পর্যন্ত সরকার কোন প্রায়োরিটির দিকে যায়, তার উপর নির্ভর করবে আসলে মূল্যস্ফীতি কমবে কি কমবে না। আমরা মাসরুর ভাইয়ের কাছে একটু মানে বিনিয়োগ বাড়ানোর অনেক কথা বলা হয়েছে এবং ১০ টি প্রায়োরিটিও বলা হয়েছে বাজেটে আমরা দেখলাম। যে কিন্তু এই প্রায়োরিটি গুলো ঠিক করতে যে মাসুম ভাই যেটা বলছেন যে আপনি মানুষকে খুশি করবেন না, আরেকটি বড় বিষয় হচ্ছে অর্থনীতির খাতগুলো ঠিক করতে হলে সংস্কার। এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো কিছু আমরা দেখলাম না। বিশেষ করে আমাদের যে ব্যাংক খাত সেখানেও কিছু দেখলাম না যে সুনির্দিষ্ট করে কি করবেন। সংস্কার নিয়ে খুব বেশি কথা নেই। জি। আপনি কি মনে করেন যে না আমারও সেরকমই ধারণা। আ তবে আমি বলি যে ১০ টা প্রায়োরিটির কথা যেটা বলেছে, আ সেটার বাস্তবায়ন আ সামনে করার অনেক সুযোগ থাকবে বাজেট এবং বাজেটের বাইরে। অনেক কিছু বাজেটের বাইরের পলিসি ফ্রেমওয়ার্ক দিয়েও করতে হবে। তো এই ১০ টা প্রায়োরিটি প্রায় সবগুলোই আমার মনে হয় হাইলি রেলেভেন্ট বা ইম্পোর্টেন্ট। সেটার জন্য আমি সাধুবাদ জানাই। আরেকটা হলো এইটা কিন্তু ওই যে বাজেট অ্যাজ এ ফিসক্যাল ইন্সট্রুমেন্ট তার একটা বড় কাজ যে সিগন্যালিং, হুম। যে সরকারের ইন্টেন্ট কি, সরকার কি করবে, কি কোন করতে দিকে চায়? যাবে। সেইখানে কিন্তু এই ১০ টা প্রায়োরিটি সিগন্যালিং পজিটিভ একটা ইফেক্ট দিতে পারে। সেই দিক থেকে আমার মনে হয় এটা এবং আমি মাসুম ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। বাজেট বক্তৃতাটা আগের বেশিরভাগ বাজেট বক্তৃতার থেকে একদম ভিন্ন, বেটার। এটার একটা এক্সাম্পল হলো এই যে 10 প্রায়োরিটি স্ট্রাকচার করে বলা হয়েছে। এখন হলো যে ইনভেস্টমেন্ট বাড়ানো, ইভেন এমপ্লয়মেন্ট, আমাদের এমপ্লয়মেন্টের অবস্থা ভালো না। ভালো না। লং টার্মে এমপ্লয়মেন্ট টেকসই ভাবে ইনভেস্টমেন্ট থেকেই আসবে। ছোট ব্যবসা হোক আর এক্সপোর্ট বা এফডিআই যেটাই হোক। তো সেই বিনিয়োগ তো ভালো অবস্থায় নাই। জিডিপির ২২% এ নেমে গেছি আমরা। অন্যান্য যদি ইন্ডিকেটর দেখি, ক্রেডিট টু প্রাইভেট সেক্টর গ্রোথ 4.7% এ নেমে এসছে। এখন বিনিয়োগকে ভালো করার জন্য ২ টা জিনিস আমি দেখতে পাচ্ছি। কিন্তু প্রয়োজন ছিল আরো অনেক বেশি জিনিস। যে ২ টা জিনিস আমি দেখতে পাচ্ছি, একটা হলো একটু আগে যেটা বললাম, বিনিয়োগকারীদের বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের ট্যাক্স এনভায়রনমেন্ট নিয়ে একটা বিশাল কমপ্লেইন থাকে। ইনফ্যাক্ট পারহ্যাপস দ্য ১ নাম্বার কমপ্লেইন এইটা। তো সেই জায়গায় যেহেতু ট্যাক্স বার্ডেন কমায় না কমলেও এটলিস্ট আর বাড়েনি, এটা হয়তো বিনিয়োগকারীদের জন্য একটা ভালো সিগন্যাল। সেকেন্ড, ট্যাক্সের পরে রিসেন্ট গত ২ বছরে আমি বলব ইরানের আরো ২ বছর আগে থেকেই ইরানের পরে এটা প্রকট হয়েছে এনার্জি ক্রাইসিসের জন্য মানে ব্যাকবোন তো এনার্জি আপনার সেটা শুধু ম্যানুফ্যাকচারিং এ তো বটেই, ইভেন ধরেন এনার্জি থেকে পাওয়ার থেকে সার্ভিস বা স্মল বিজনেস পুরোটাই এফেক্টেড হয়েছে কিন্তু। তো এনার্জিতে আপনার একটা আগামী দিনে আমাদের খরচ বাড়তে যাচ্ছে, ইম্পোর্ট বিলস, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো আমি দেখলাম যে ৬,৫০০ কোটি এলএনজি তে রেখেছে। সেটা একটা ভালো দিক। আমি মনে করি আলটিমেটলি হয়তো আর একটু বেশিই লাগতে পারে। তো এর বাইরে অন্যান্য যে জায়গাগুলো প্রয়োজন ছিল, যেমন অবকাঠামোর ক্ষেত্রে ভেরি টার্গেটেড অবকাঠামো, যেমন পোর্টস বা পোর্ট কেন্দ্রিক যে লজিস্টিক সিস্টেম, যেটা আমাদের এক্সপোর্ট কম্পিটিটিভনেস এ
ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনএফিসিয়েন্সি সোর্স আর কি। হ্যাঁ, আমার প্রোডাক্টিভিটি যেটা টেকনোলজি এবং স্কিলস এর মাধ্যমে মূলত আসে, আমরা এবং তার সাথে সাথে রেগুলেটরি এনভায়রনমেন্টের আধুনিকীকরণ, সিম্পলিফিকেশন, যদিও ডিরেগুলেশনের কথা প্রায়োরিটিতে আছে, কিন্তু বাজেটের অ্যালোকেশনের দিকে যদি চিন্তা করি সেখানে খুব বেশি আমরা সেটার ডাইরেকশন দেখতে পাচ্ছি না। ভাই আপনার কাছে ফিরছি, বাজেটে আরেকটি দেখলাম যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলেই সবারই টিন বাধ্যতামূলক করা হয়েছে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বিন বাধ্যতামূলক করা হয়েছে। এটি কি মনে করেন, মানে কেন করা হয়েছে এবং এটিতে আসলে? একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে সেটা হচ্ছে যে আমরা তো সবসময় বলে আসছি তুমি করের হার বাড়িও না, তুমি করের আওতা বাড়াও। এটা একদম বেসিক একটা প্রিন্সিপাল, এটা সবাই মানে এবং এটাই অর্থনীতিরও একটা বড় জায়গা যে করের হার বাড়িও না। এই জায়গাটা তাদের চেষ্টা আছে করের হার না বাড়িয়ে, বরং অনেক জায়গায় ছাড় দেওয়া হয়েছে এবং এবং কিছু জায়গায় করের আওতা বাড়ানোর চেষ্টা করেছে। তার মধ্যে আপনি যেটা বললেন একটা সমস্যা যেটা লাগে আমার কাছে সেটা হচ্ছে যে করের যে ছাড় দেওয়া হয়েছে সেটা মোটামুটি আমরা সবাই কম বেশি পাবো। কিন্তু করের আওতা বাড়ানোর যেখানে জায়গা আছে সেখানে ছোটদের দিকে একটু নজরটা বেশি দেওয়া হয়েছে। যেমন ধরেন ক্ষুদ্র ব্যবসায়ী ৳১,০০০ যদি আয় হয় ৳২ কর দিতে হবে, হয়তো সামান্য, কিন্তু তারা তো তাদের আওতায় আনা হলে এটা তো আবার ধরেন আমরা তো ক্যাশলেস সোসাইটির কথা বলি, তাহলে আমরা চাই যে অনেক বেশি মানুষ ব্যাংকের মাধ্যমে লেনদেন করুক। এখন ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে গেলে বা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে টিআইএন লাগবে। সেটা আবার ব্যাংক থেকে দূরে সরিয়ে রাখবে না কি করবে? হ্যাঁ, সেইটা একটা বড় ইস্যু। হ্যাঁ, কিন্তু এর আগে কতগুলো আলোচনা ছিল, সম্পদ করের আলোচনা ছিল, উত্তরাধিকার করের আলোচনা ছিল। যারা কর ফাঁকি দেয় তাদের ভিতরে আনার কথা ছিল। বড়লোক যারা আছে তাদের কিভাবে আওতায় আনা যায়। হ্যাঁ, একটা চেষ্টা, আমি যদি বলি যে চেষ্টা মানে কি একটা প্রস্তুতি আছে এটার মধ্যে। যেমন ধরেন বলা হয়েছে যে ডিজিটাইজেশন করবে। হ্যাঁ, মানে ডিজিটাইজেশন হচ্ছে সবার তথ্য এক জায়গায় নিয়ে আসা। আমার ব্যাংকের তথ্য, আমার ঋণের তথ্য, আমার অ্যাকাউন্টের তথ্য, আমার সম্পত্তির তথ্য, সাব রেজিস্ট্রার অফিসের কথা বলা হয়েছে। তার মানে আমাদের গৃহ সম্পত্তির সমস্ত কিছু এক জায়গায় নিয়ে আসে। এটা কি ভবিষ্যতে আমরা সম্পদ করের দিকে যাব তার পূর্ব প্রস্তুতি না কি সেটা পরিষ্কার করে বলা নাই। এটা হয়তো ভবিষ্যতের কাজে দিতে পারে। তাৎক্ষণিকভাবে মনে হয়েছে যে কর ছাড় সবার জন্য, করের আওতা ছোটদের উপর একটু বেশি পড়ে গেছে। কেন বড়দের উপরে করের আওতা বাড়ানো কিংবা সম্পদ কর কিংবা যে ধনী গরিবের বৈষম্যে বড়দের উপর আরো বেশি কর আরোপের এই পথে গেল না কেন? জনতুষ্টি? বা আমি যেটা বলেছি সেটা আর যদি আপনি নতুন করে কোনো ব্যাখ্যা দেন এই করের পুরো কর স্ট্রাকচারটা নিয়ে, সেটা আমি অ্যাকচুয়ালি ছোটদের প্রতি করের জাল আরো বড় করা কিন্তু জনতুষ্টির উল্টোটা। কারণ জনগণের বড় অংশ তো ওই সেই লো ইনকাম, লোয়ার মিডল ইনকাম সেই জায়গাটায়। তো এটা আসলে জনতুষ্টি ঠিক আমি বলবো না, হতে পারে কোনো পার্টিকুলার শক্তিশালী যাদের অ্যাডভোকেসি ক্ষমতা আছে তাদের কাছে গেল, তারা হয়তো তাদের পার্টটা একটু সহজ করে নিয়েছে। এইখানে কিন্তু বাংলাদেশের যে ইনইকুয়ালিটির কথা আমরা বলি, এটা আয় সম্পদ সেই জায়গায় তো আছে, কিন্তু এই যে অ্যাডভোকেসির ক্ষমতাতেও যে বৈষম্য আছে এইটা কিন্তু এইখানেই প্রমাণিত হলো। এটা হয়তো বড়রা যেভাবে সরকারি নীতি নির্ধারকের কাছে পৌঁছাতে পেরেছে, তুলে ধরতে পেরেছে, স্মলরা সবাই পারবে না, কিন্তু তাদের কোনো ভয়েস বা প্ল্যাটফর্মও নাই, সে কারণেই হয়তো পারেনি। এবং এটা কিন্তু যেহেতু বিএনপি সরকার, আমি প্রথমেই বলেছি বাজেটটা কিন্তু একটা ফিচার যেটা উঠে আসে কম্প্যাশনেট বাজেট, প্রো পিপল। তাহলে বিএনপি এই প্রো পিপল হওয়ার পথে এই যে ছোটদেরকে ভয়েস দেওয়া, এটা কিন্তু চিন্তা করতে পারে। এটা বাজেটের বিষয় না, এটা সার্বিক সুশাসন এবং গণতন্ত্রের বিষয়। ওকে, আমরা মাসুর আরফিন মাসুর রিয়াজ ভাই উনি আরেকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, আমাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছে। আমরা পরে আবার বাজেট নিয়ে অন্য কোনো দিন আপনার সঙ্গে আলোচনা করব। আপনাকে ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ ভাই। মানে বলছিলাম যে এই বাজেটে আরেকটি নতুন দিক দেখলাম, সৃজনশীল অর্থনীতি। 800 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, 500 কোটি টাকা ব্যাংক থেকে দেওয়া হবে। কি মনে করেন এই উদ্যোগটি কেমন সরকারের? না, আমরা তো মানে সবাইকে আসলে এটা একটা মানে এটা গুরুত্বপূর্ণ এই কারণে, যেমন ধরেন সৃজনশীল কাজ
করা যেমন মনে হচ্ছিল অপরাধের পর্যায়ে চলে পর্যায়ে গেছে। চলে গিয়েছিল এরকম আমরা একটা দেখেছি। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছিলাম যে মনে হচ্ছে যে মানে শিল্প, সেটা সংস্কৃতি, শিল্প সংস্কৃতি, গান activity বাজনা বা এখানে ক্রিয়া অর্থনীতির কথা বলা হয়েছে, সৃজনশীল অর্থনীতির কথা বলা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। মানে সেখান থেকে একটা বিগ স্টেটমেন্ট আমি যদি এভাবে বলি। টাকা কত বরাদ্দ হয়েছে, এটাতে উদ্যোগটি পর্যাপ্ত খুব কিনা মানে সেটা একটা আলোচনা। কিন্তু শুরুটা ভালো এবং সরকার যে এই জায়গাগুলোতে গুরুত্ব দিচ্ছে, হ্যাঁ? এই স্টেটমেন্টটা আসলে দরকার ছিল, বিশেষ করে যারা এর বিরোধিতা বেশি করেন। হ্যাঁ? এবং যারা বিরোধিতা করেন তাদের ভয়েসটা আমরা এত বেশি দেখেছি, হ্যাঁ? যেটা আমাদের নিজেদের শঙ্কিত করেছে। শঙ্কিত করেছিল। হ্যাঁ? সেই শঙ্কার জায়গাটা থেকে আমি যদি বলি, এটা একটা খুব ভালো উদ্যোগ। হ্যাঁ? সেটা অর্থনীতিতে মানে কত বড় মানে প্রভাব ফেলবে আমি জানি না। জিডিপিতে একটা প্রভাব আছে। আরো বাড়ানোর কথাও বলা হয়েছে। বলা হয়েছে। আমি মনে করি যে এটার সূচনা হিসাবে খুবই ভালো একটা উদ্যোগ। আপনি আরেকটা খেয়াল করলে দেখবেন যে তরুণদের জন্য বিশেষ করে এখন তো আপনি জানেন ডিজিটাল যুগ, কনটেন্ট হ্যাঁ, হ্যাঁ। ক্রিয়েটর উনাদেরকেও বেশ কিছু সুযোগ না, সুবিধা কনটেন্ট দেওয়া হচ্ছে। ক্রিয়েটর থেকে শুরু করে স্টার্টআপ এর ইউটিউবার জন্য সবাইকেই এক ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এখন এই সমস্ত ক্ষেত্রে সমস্যা যেটা হয় যে মানে সংজ্ঞাটা কিভাবে নির্ধারণ করা হবে? হ্যাঁ? সেই সুবিধাগুলো শেষ পর্যন্ত কারা পাবে, কারা পাবে না, সংজ্ঞাটা কি হবে? এগুলো নিশ্চয়ই সরকার নিশ্চয়ই চিন্তা-ভাবনার মধ্যে আছে। নিশ্চয়ই তারা ভাববেন যে কাদের আমরা বলবো, কাদের বলবো না। কিন্তু আ মানে এই যে মানে সবচেয়ে ভালো লাগে যে এই যে একটা বৃহত্তর জনগোষ্ঠী, যারা যে এই ধরনের অর্থনৈতিক কর্মকান্ডের মধ্যে আছেন, যেটা কখনো আমাদের জিডিপিতে ঠিক প্রতিফলিত হয় না। হুম? সুতরাং এই যে ধরনের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তাদেরটা যদি আসলে অর্থনীতির মধ্যে মেইনস্ট্রিম অর্থনীতির মধ্যে নিয়ে আসা যায়, হ্যাঁ? তাহলে আস্তে, আস্তে এটা জিডিপির কন্ট্রিবিউশন এর মধ্যে ঢুকবে। সেটা আদতে অনেক ভালো এবং একই সঙ্গে যারা তরুণ যারা আছে তারাও যে অর্থনীতিতে এক ধরনের একটা প্রভাব বিস্তার করতে পারেন বা অর্থনীতিতে কন্ট্রিবিউট করছেন, এই ভাবনাটাও তো তাদের জন্য ভালো। হ্যাঁ, তরুণদের যে উৎসাহিত করতে হ্যাঁ, এটি তারা ভাবছেন যে হ্যাঁ, তাদের বাজেটে তাদের কথা ভাবছে। সুতরাং তারা অর্থনীতিতে এক ধরনের কন্ট্রিবিউট করতে পারছেন এবং যে এই কন্ট্রিবিউশনটা সামগ্রিক অর্থনীতিতেও একটা আরেকটি প্রভাব জায়গায় ফেলবে। এটির সঙ্গে আরেকটি বলতে চাই। আপনি খেয়াল করলে দেখবেন যে নতুন করে স্পোর্টস ওই জন্য ২০০ কোটি টাকারও একটি তহবিল রাখা হ্যাঁ, হয়েছে সেটাই বললাম যে খেলাধুলা। হ্যাঁ, এই জায়গাগুলো ভালো। এই জায়গাগুলো ভালো যে মানে আবার বলি যে মানে এক ধরনের মানে আমরা যেটা মধ্যপন্থা কথা বলি, হুম, 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 সেই হুম। হ্যাঁ, সেই মধ্যপন্থার জায়গাটা যদি এই জাতীয় মানুষজন যদি অনেক বেশি আ এই তাদের মানে তাদের কাজগুলোকে যদি মূল ধারার অর্থনীতির মধ্যে নিয়ে আসতে পারে, নিয়ে আসার একটা সুযোগ তৈরি হয়েছে, যেটা আমাদের আগেও বলেছি, আবারও বলি যে অর্থনীতির জন্য এটা আমাদের জন্য একটা ইতিবাচক একটা দিক। একটা দিক যদি বিনিয়োগ নিয়ে বলি, বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের প্রধানমন্ত্রী যদিও বাজেটটি পুরোটা পড়ে শেষ হ্যাঁ, করতে পারেনি, এই ঘোষণাটা আমরা পেলাম না বাজেট বক্তৃতায়। কিন্তু প্রধানমন্ত্রী গতকালকে বলেছেন যে ১.৫% প্রণোদনা দেওয়া হবে। এবং স্থানীয়দের ক্ষেত্রে অনেক জায়গায় ছাড় দেওয়া হয়েছে। এই উদ্যোগকে কিভাবে দেখেন? না, আমি ১ম কথা হচ্ছে যে দেশি বিনিয়োগ না হলে বিদেশি বিনিয়োগ হুম, হবে না। আমাদের দেশের বিনিয়োগের অবস্থা খুবই খারাপ। আপনি যদি দেখেন যে আ প্রাইভেট সেক্টর ক্রেডিট যেটা একদম ব্যাংক থেকে নেওয়া সর্বনিম্ন হচ্ছে, এটা বাংলাদেশের ইতিহাসে দেশের সর্বনিম্ন এবং আপনি যদি জিডিপিতে বিনিয়োগের যে হার যদি দেখি, বেসরকারি খাতে বিনিয়োগের, সেটিও গত আগের অর্থ বছরের তুলনায় কমে গেছে। কমে গত গেছে। বছর কমে গেছে। যে বিদায়ী অর্থ বছরটা এবং সর্বশেষ গতকাল যে জিডিপির ওটা হিসেব কমে দিয়েছে গেছে। শিল্পের অবদানও হ্যাঁ, অনেক সেখানে কমে গেছে। কমে গেছে। সুতরাং বিনিয়োগ নিয়ে আমাদের একটা বড় দুশ্চিন্তার জায়গা আছে। বিনিয়োগের জন্য বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে আমাদের কর্মসংস্থানের একটা বড় সংকট আছে। আমাদের যত মানুষ আ প্রতি বছর শ্রমবাজারে ঢোকে, তার অর্ধেক এখন কাজ পায়, অর্ধেক কাজ পায় না। আমরা কত আর বিদেশ পাঠাবো? হ্যাঁ? যে জনশক্তি রপ্তানিকারক হিসাবে। না, আমাদের দেশের মধ্যেও তো ব্যবস্থা করতে ব্যবস্থা হবে। করতে হবে। সব তো আমরা রেমিটেন্স এর উপর তো আর ভরসা করলে হবে না। আমাদের দেশের মধ্যেও যারা থাকবেন, না হলে তো ওই আ আ সমুদ্র পাড়ি দিয়ে আবার যাওয়ার চেষ্টা অবৈধ করবেন। পথে সবাই তো বৈধ পথে যেতে যেতে পারেন পারবেন না। সেটা আরেকটা বিপর্যয় সেটা একটা। সুতরাং সেই জায়গা থেকে দেশের মধ্যে কাজের সুযোগ তৈরি করতে হবে। এবং এই জায়গাটা থেকে দেখছি যে আমরা গত কয়েক বছরে উচ্চ প্রবৃদ্ধি হলেও আমাদের সেই অর্থে কর্মসংস্থান হয়নি। এবং বিশ্বব্যাংকের একটা হিসেবেই দেখলাম যে আ আ যে শিল্প খাতে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ৯% হারে প্রবৃদ্ধি হয়েছে। কিন্তু শিল্প খাতে কর্মসংস্থান কমেছে ১০%। ১০%। মানে সেটা খুবই একটা ভয়াবহ একটা তথ্য। সুতরাং এই জায়গা থেকে আমাদের বিনিয়োগ লাগবে। আর বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যেটা বললেন আ যে প্রণোদনার কথা বলা হয়েছে, আপনি জানি এর আগে আমরা প্রণোদনা দিয়েছি রেমিটেন্স এর ক্ষেত্রে এবং রেমিটেন্স সেটা
অনেক আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এটা একবার দিয়ে ফেললে এটা হয়তো তার পেছানো যে খুব কঠিন। হ্যাঁ, সুতরাং এবং আমরা কিন্তু ব্যাংকিং সেক্টরে অর্থ আসছে সেটাও দেখছি। সুতরাং একটা নিশ্চয়ই ইতিবাচক একটা ধারা তো দেখছি। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এই ধরনের একটা প্রণোদনার কথা বলা হচ্ছে। এটা ২ টা দিক আছে। একটা হচ্ছে যে বিদেশি বিনিয়োগ আসবে, সে উৎসাহ পাবে, হ্যাঁ? তারা কিছু ছাড় পাবেন, সেটা ঠিক আছে। আবার ধরেন, হ্যাঁ, যে যারা টাকা পাচার করেছেন, তারা যদি এই প্রণোদনার জন্য হলো কিছু অংশ নিয়ে এসে টাকাটা বৈধ করে, মানে আমি যদি সত্যি সত্যি বিদেশি বিনিয়োগের নামে এখানে আনি, এনে যদি সত্যি সত্যি আমরা উৎপাদনশীল খাতে এটা ব্যবহার করি, তাহলে এটা এক ধরনের কালো টাকা সাদা করারও একটা প্রক্রিয়া হিসেবে কাজ হবে, এবং এই টাকাটা বাংলাদেশেরই টাকা এক অর্থে বেশিরভাগ ক্ষেত্রে, কারণ এটা পাচার করা হয়েছিল। সেটাও আমি একটা ভালো দিক দেখি, অর্থনীতিতে কন্ট্রিবিউশন। সেটাও আমি ভালো দেখি। এই সময়ে খুব আলোচিত হচ্ছে ব্যাংক খাত, কিন্তু আমরা বাজেটে ব্যাংক খাত নিয়ে খুব বেশি কিছু সংস্কার খুব কথাবার্তা দেখলাম না। কারণ কি? ব্যাংক খাতটা একটা দেখেন যে আপনি যদি নির্বাচনী ইশতেহারটা দেখেন, নির্বাচনী ইশতেহারে কিন্তু ব্যাংক খাতে একটা সংস্কার কমিশন গঠন করার কথা বলা হয়েছে, কিন্তু তার প্রতিফলন কিন্তু আমি এই বাজেটে দেখলাম না। প্রথম কথা এটা এক। দ্বিতীয়ত হচ্ছে যে পরিকল্পনার কথা অর্থমন্ত্রী বলেছেন পুরা বাজেটে, এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আপনার ব্যাংকিং সেক্টরকে ভালো রাখতে হবে। একটা ভালো ব্যাংকিং সেক্টর ছাড়া আপনি কিন্তু শুধুমাত্র সামাজিক কর্মসূচিতে বরাদ্দ বাড়িয়ে বা হয়তো পুরো অর্থনীতি এগিয়ে নিতে পারবেন না। এখানে হচ্ছে যারা পিছিয়ে আছে তাদের আমরা হেল্প করছি, কিন্তু সত্যিকার অর্থে যারা অর্থনীতি এগিয়ে দিবেন তাদের জন্য ব্যাংকিং সেক্টরটা খুব গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশে এখন পর্যন্ত অর্থায়নের যে উৎস হিসাবে ব্যাংক খাতের বিকল্প এখন পর্যন্ত শেয়ার বাজার দাঁড়াতে পারেনি, গড়ে ওঠেনি। শেয়ার বাজার নিয়েও কোনো কথা দাঁড়াতে পারেনি। সুতরাং আমাদের সমস্ত নির্ভরতা হচ্ছে ব্যাংকিং খাতের উপরে। সেই নির্ভর করার যে জায়গা যদি এরকম অদক্ষ, সুশাসনের অভাব, অনিয়ম, এত বিপুল পরিমাণ খেলাপি ঋণ থাকে, মূলধন ঘাটতি থাকে, আমরা বাজেটে কিছু বলেন, আমরা এটাও চাই না যে আবার সরকার বলুক যে একে তো বলেছে 40,000 কোটি টাকা দেওয়া হয়েছে, এই যে ট্যাক্সের টাকা দিয়ে আবার ব্যাংক ঠিক রাখা, সব মিলে একটা পূর্ণাঙ্গ একটা সংস্কার আসলে ব্যাংকিং সেক্টর দরকার, যেটা উল্লেখ আসলে বাজেটে ছিল না। আপনি ঠিকই বলেছেন। আরেকটি হচ্ছে এখন মানুষের যে আমি বলছিলাম যে দ্রব্যমূল্য, ভোগ্যপণ্যের ক্ষেত্রে অনেক জায়গায় ছাড় দেওয়া হয়েছে। আসলে সেটি কি বাস্তব ভিত্তিতে যে বাজারে পাওয়া যাবে কিনা সেই ছাড়? না, এটা তো আমরা আশা করি সরকার যে বাজেটের মধ্যে যে কথাগুলো বলা আছে, যে সুশাসনের একটা কথা অর্থমন্ত্রী বলেছেন। সুতরাং এটা হচ্ছে যে একটা হচ্ছে যে অনেক পরিকল্পনার কথা বাজেটে বলা হয়, অনেক কৌশলের কথা বলা হয়, অনেক উদ্যোগের কথা বলা হয়, অনেক প্রস্তাব থাকে, কিন্তু শেষ পর্যন্ত প্রস্তাবগুলো বাস্তবায়নেরটা এটা আমাদের সবচেয়ে বড় সক্ষমতার অভাব তো বাস্তবায়ন। সুতরাং বাস্তবায়ন করতে হলে সে শুধুমাত্র যে আমি এত টাকা খরচ করলাম সেই বাস্তবায়ন তো না। এই যে ধরনের সুযোগ সুবিধা, কর ছাড় দেওয়া হয়েছে, সেই কর ছাড়ের কারণে প্রকৃত ভোক্তারা যাতে পায়, তাহলে ওই যে মধ্যস্বত্বভোগী বলেন, বাজারে সাপ্লাই চেইনটাকে বা সরবরাহ ব্যবস্থাকে ঠিক রাখা, এগুলোই তখন সরকারের তখন আরেকটা বড় দায়িত্ব হবে। এবং আমি মনে করি যে অর্থমন্ত্রী যে উদ্যোগগুলো নিয়েছেন, সেখানে সরকারের প্রশাসন, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, বিশেষ করে যারা চাঁদাবাজ নিয়ন্ত্রণ করতে চান, সবাই মিলে যদি একটা কাজটা করতে পারেন, তাহলেই সুফলটা পাবে। আসলে শুধু অর্থমন্ত্রীর উপরে তো আর সবকিছু নির্ভর করে না। একটু শেষ পর্যায়ে জানতে চাই যে এই যে 9,38,000 কোটি টাকার বাজেট, অনেক ছাড় দেওয়া হয়েছে আপনি বলছিলেন, এবং এত বড় বাজেট বাস্তবায়ন, এই জায়গায় আপনি কি মনে হয় যে বাজেট ঘোষণা করেছেন এখন পর্যন্ত আমরা যতটুকু পড়েছি, তাতে বাস্তবায়নের সক্ষমতা আমাদের আছে? পুরোপুরি সক্ষমতা নাই তো আসলে না, এটা তো সত্যি কথা। বিশাল ঘাটতি বাজেট। ঘাটতি বাজেট আছে। সবচেয়ে বড় কথা ধরেন ঘাটতি বাজেট যে অর্থায়নের কথা বলা যায়, সেখানে একটা বড় অংশ বিদেশি ঋণের উপরে কথা বলা হয়েছে। তারপরে আমরা অনেক বেশি ভরসা করছি যে আমরা ওয়ার্ল্ড ব্যাংক, IMF সহ এরকম দাতা দেশ বা সংস্থার থেকে আমরা অনেক অর্থ পাবো বলে আমরা আশা করতেছি, এবং সেটা করতে গেলে অনেক ধরনের সংস্কার করতে হবে। একটা হচ্ছে যে আমরা যদি
আমরা IMF এর সঙ্গে নতুন কর্মসূচিতে যাব। বিশ্বব্যাংকের সঙ্গে নানান ধরনের আলোচনা আছে, এডিবি আছে, আরো অন্যান্য জাইকা সংস্থা আছে। আছে, জাইকা আছে। আবার একই সঙ্গে এলডিসি গ্র্যাজুয়েশনের যে কথা বলা আছে, সেখানে কিন্তু বলা আছে যে 1 বছরে বাংলাদেশ কি কি সংস্কার করবে সংস্কার সেটাও করতে হবে। জানাতে হবে। জানিয়ে তারপর ওই গ্র্যাজুয়েশনের একটা চূড়ান্ত 3 সিদ্ধান্ত হবে। বছরের যে সুতরাং সময়। আগামী অর্থবছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণটা হচ্ছে যে সরকার যেদিকে নিয়ে যেতে চায় তারা কিভাবে নিয়ে যাবেন সেটা যেমন গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এটা নিয়ে যাওয়ার জন্য যে অর্থ লাগবে সেই অর্থ আমরা ভরসা করছি বিদেশিদের উপরে। ঋণের উপর। সেই বিদেশিরা আমাদের অর্থ দিবেন যদি আমরা ঠিকমতো সংস্কার করি। সংস্কার। সেই সংস্কার যদি ঠিকমতো করতে পারি তাহলে অবশ্যই অর্থনীতি আমাদের লাভবান হবো। শুধু অনেকগুলা যদি কিন্তু প্রস্তাব নির্ভর করছে। সক্ষমতা বাস্তবায়ন অনেক কিছুর উপর নির্ভর করছে যে আমরা আসলে কোন পথে যাব। সেই অর্থে এই প্রথম অর্থবছরটা কারো 3 মাস প্রায় হয়ে গেছে, ওইটা বাদ দিলাম। নতুন অর্থবছর যে শুরু হচ্ছে সেই অর্থবছরটা আমাদের শেষ পর্যন্ত অর্থমন্ত্রী 5 বছর পর আমাদের যেখানে নিয়ে যাবেন বলে বলছেন বা আমাদের স্বপ্ন দেখাচ্ছেন সেখানে নিয়ে যেতে পারবেন কিনা তার সূচনা হবে। অর্থমন্ত্রীও কিন্তু তার 5 বছরে 3 ভাগে ভাগ করেছেন। শুধু প্রথম বছরটাও উনি 1 ভাগে ভাগ করেছেন, পরের 2 বছর ভাগ করেছে, এইভাবে ভাগ করেছেন, 3 বছর ভাগ করেছেন। সুতরাং অর্থমন্ত্রী যেভাবে ভাগ করেছেন আমরা তার উপর ভরসা রাখতে চাই, সেই অনুযায়ী যাতে উনি কাজটা যাতে হয়, সেই পুরো প্রশাসন, পুরা সরকার, পুরা রাজনীতি যদি একই তালে আগায় তাহলে হয়তো কিছু হবে। আর না হলে তো বাস্তবায়নের সমস্যা সব জায়গাতেই প্রকট হবে। আরেকটি জিনিস আমাদের কিছুদিন আগে বাজেটের কিছুদিন আগে আমাদের এক গোল টেবিল আলোচনায় অর্থমন্ত্রী বলেছিলেন 2 বছর সময় এর মধ্যে উনি অর্থনীতিটাকে ঠিক জায়গায় নিয়ে আসবেন। আপনি কি মনে করেন এই বাজেট তার সূচনা করতে পারবে? বাজেটের পরিকল্পনাগুলো ভালো। এটা অবশ্যই আমরা স্বীকার করি। একদম আমি সবচেয়ে যেটা বলি যে অর্থমন্ত্রী কোথায় যেতে চান সেটা উনি পরিষ্কারভাবে জানেন, বোঝেন। সেটা এবং সেটা জাতিকে বলতেও পেরেছেন। হ্যাঁ, এখন বাকিটাও তার দায়িত্ব সেদিকে নিয়ে যাওয়া। এখন 2 বছরের মধ্যে পারবেন কিনা এটা আমরা তো এখন আমাদের আসলে পিঠ থেকে গেছে তো। হ্যাঁ, এখন আশাবাদী হওয়া ছাড়া এখন আমরা ভরসা রাখতে হবে। আপনাকে ধন্যবাদ। যারা দেখছিলেন, যারা শুনছিলেন, বাজেট নিয়ে আজকের মতো এই আলোচনা এখানে শেষ করছি। বাজেট নিয়ে আরো বিস্তারিত জানতে প্রথম আলোর ওয়েবসাইট এবং প্রথম আলোর ইউটিউবে, প্রথম আলোর ফেসবুক পেজে নজর রাখুন। আপনাদের সকলকে